আকাশে পূর্ণ চন্দ্র, তাকে কে ঘিরে রয়েছে অগণিত তারকারাজি। জোছনার আলোয় প্রকৃতি নিজেকে করে তুলেছে মহাময়ী। মায়াবী রাত বুঝি একেই বলে। একেই হয়তো বলে চাঁদের হাসির বাঁধ ভাঙা আলো। চাঁদের আলোয় সাদা গোলাপগুলোকে মনে হচ্ছে আরো বেশি স্বচ্ছ, আরো বেশি পবিত্র, মোহময়, আবেদনময়ী। বোপা পলকের দিকে তাকালো। এক চাঁদের উপর পড়েছে অন্য চাঁদের বাঁধ ভাঙা আলো। হলুদ ফর্সা রংটা চাঁদের আলোয় আরো আকর্ষণীয় লাগছে। পলক মোলায়েম গলায় বলল, কি দেখছো? তোপা বিনা দ্বিধায় বলল, আপনাকে আকাশের ওই পূর্ণ চাঁদের মতো লাগছে। পলক মৃদু হেসে বলল, আমার কাছে তুমিও আমার আকাশের চাঁদ। তোপা একটু হাসল, বলল, হ্যাঁ, অর্ধচাঁদ। পলক তোপার চোখের দিকে তাকালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে তোপা তার দিকেই তাকিয়ে আছে এখনো। গম্ভীর পুরুষালী কণ্ঠ খাদে নামিয়ে বলল, তুমি কি জানো, পূর্ণচাঁদের চেয়ে অর্ধচাঁদ আরো বেশি মায়াবী। তোপা হাসল, প্রাণ খোলা হাসি। পরক্ষণেই পলকের চাহনিতে লজ্জা রাঙা হয়ে গেল। ওষ্ঠকোণে ধরা পড়ল লাজুক হাসি। তখন গোধূলি লগ্ন। প্রতিদিনের মতো সেদিনও আমি ছাদে এসেছিলাম। দেখছিলাম নীল আকাশের নতুন বধূর ন্যায় লাজের রাঙা রূপ। কিন্তু বিশ্বাস করো, আমার জন্য এর থেকেও হাজার গুণ বেশি রূপ নিয়ে যে কেউ ছাদেই অপেক্ষা করছিল আমি ঘুণাক্ষরেও টের পাইনি। অবশ্য অপেক্ষা করছিল বলা যায় না, বরং সেদিনের পর আমি প্রতিনিয়ত অপেক্ষা করে গেছি তার জন্য। তোপা কৌতূহলী নজরে তাকিয়ে আছে পলকের দিকে। পলক তা দেখে মুচকি হাসল। পুনরায় বলল, এক এলোকেশী রমণী তার সদ্য ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এসেছিল এইখানটায়। ভেজা জামাকাপড়গুলো কোনো রকম মেলে দিয়েই চলে গিয়েছিল অন্দরমহলে। সাথে নিয়ে গিয়েছিল আমার মনটা, রেখে গিয়েছিল আমার ভগ্নহৃদয়টা। সেদিন তার এলোকেশ হতে টপ টপ করে পড়া জলকণাগুলো কেবল জলকণা ছিল না, বরং সেগুলো ছিল আমার জন্য এক একটা কালো জাদুর মন্ত্রোচ্চারণ, যা প্রতিনিয়ত বশীভূত করে রেখেছে আমাকে। সেদিনই প্রথম এর হৃদয়ে বসন্ত এসেছিল। 28 বছরের জীবনে 27টা বসন্ত কেবল পাতা ঝরা বসন্ত হলেও সেদিনই প্রথম ফুল ফুটেছিল এই হৃদয় বাগিচায়, যা আজ বিশালাকা বাগানে রূপান্তরিত হয়েছে। আমার হৃদয় বাগিচার ফোটা সুদৃশ্য ফুলটা আজ আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। তোপা চোখ পিটপিট করে তাকালো। মনে পড়ে গেল এই বাসায় আসার পরের কিছুদিনের কথা। মনে হতো কেউ আছে, কেউ দেখছে তাকে। ভয় হতো, অস্বস্তি হতো, কিন্তু নিজেকে সাহস দিত। নিজের মনকে ভাবাতো ওটা ভালো মানুষ। সত্যি সত্যি যে ভালো মানুষ ছিল সেটা আজ বুঝতে পারল। এই লোকটা তাকে এতটা ভালোবাসে কি করে তা বুঝতে পারে না তোপা। কি করে এতটা ভালোবাসা যায়? এরকম নিঃস্বার্থ ভালোবাসা শুইবে তো তার পোড়া কপালে। তার 4 আঙুল কপালে যে সুখ সয় না। আমায় আমার অধিকার দেবে বউ। পলকের এহেন কথা শুনে তোপার দম বন্ধ হয়ে আসল। এতক্ষণ ভুলে গেলেও আবার মাথাচাড়া দিয়ে উঠল বাসর রাতের কথা। গায়ের লোমকূপ শিরশির করে উঠল। তোপাকে ভড়কে যেতে দেখে পলক মৃদু হেসে বলল, ভয় পেলে? তোপা মুখ তুলে চাইল। ছাদের মেঝেতে মাদুর বিছিয়ে পাশাপাশি বসা সদ্য বিবাহিত দম্পতি। আকাশে পূর্ণিমা চাঁদ, চাঁদের আলোয় সাধারণ প্রকৃতিও অন্য রূপে সেজেছে। কোমর চেপে কাছে টেনে গায়ের সাথে গা মিলিয়ে বসল পলক। তোপা সরে যেতে চেয়েও পারল না। একটা হাত তখনও শক্ত করে ধরে আছে কোমরের একপাশ। তোপা মোচামুচি করছে দেখে পলক ভ্রুকুচকে বলল, সাপের মতো মোচারামুচি করছো কেন? তোপা ফুস করে শ্বাস ফেলল। কিছু বলার আগেই পলক পুনরায় বলল, আবার সাপের মতো ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছ। ব্যাপার কি তোমার? তুমি কি আমাকে ভয় দেখিয়ে আমার বাসর ভণ্ডুল করতে চাইছো? তোপা চোখ ছোট ছোট করে তাকালো। বলল, আপনি আসলেই একটা ইতর প্রজাতির প্রাণী। পলক শব্দ করে হাসল। ঠোঁটে হাসির পরশ রেখে বলল, জানি তো, এর আগেও বলেছ। আমার স্পষ্ট মনে আছে। আমি তোমাকে বাচ্চা বলেছিলাম সেজন্য রেগে গিয়ে বলেছিলে। তোপা দীর্ঘশ্বাস ফেলল। আপনি সেদিন বাচ্চা বলাতে রেগে গিয়েছিলাম। কেন জানেন? পলক এক হাতে তোপাকে জড়িয়ে বুকের একপাশে এনে বলল, সেদিন না জানলেও এখন জানি। ছোটবেলায় কাউকে কিছু বলতে চাইলে সবাই বাচ্চা মনে করে কথার গুরুত্ব দিত না সেজন্য, তাই না? তোপা মাথা দুলিয়ে সায় জানালো। পলক মৃদু স্বরে বলল, আসলে সমস্যা তোমার বাচ্চার বয়সের জন্য নয়। সমস্যাটা তোমার অসহায়তার ছিল। তোমার নিজের পায়ের তলার মাটি শক্ত থাকলে তোমার ওই বয়সের কথারও গুরুত্ব দিত সবাই। তোমার ভিতটাই যে নড়বড়ে ছিল। তবে আর নয়। এখন তোমার জন্য শক্তপোক্ত খুঁটি আছে। স্বয়ং পলক তাজওয়ার।
তোমার দিকে আঙুল তুলে দাঁড়ানোর সাহসও কেউ করবে না। যদি তুলেও তবে আঙুল কাটার দায়িত্ব আমার। তুমি নিশ্চিন্তে থাকো। তোপা বুক থেকে মাথা তুলে পলকের মুখের দিকে তাকালো। আবছা আলোয় অস্পষ্ট মুখটা দেখার বৃথা চেষ্টা করে বলল, মিস্টার তাজওয়ার। পলক ভ্রু কুঁচকে বলল, আমি তোমার অফিসের বসু। তোপা কিছু বুঝতে না পেরে বলল, মানে? পলক তোপার থেকে একটু সরে বসার চেষ্টা করে বলল, এই মিস্টার তাজওয়ার বলো সব সময়। এটা তো বসুকেই বলে তাই না? স্বামীকে কেউ এভাবে বলে? স্বামীকে ভালোবেসে ডাকতে হয়। ভালোবেসে ডাকো। তোপা ঠোঁট টিপে হাসল। মাথায় দুষ্ট বুদ্ধি কিলবিলিয়ে উঠছে তার। আদুরে কণ্ঠে বলল, ওগো শুনছ? পলক আকস্মিক ডাকে খুকখুক করে কেসে উঠল। তোপা পলকের অপ্রস্তুত হওয়া দেখে খিলখিল করে হেসে ফেলল। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। শেষে নিজেকে সামলে নিতে পলকের বুকেই লেপ্টে গেল। পলক তোপার মাথাটা বুকের সাথে চেপে ধরল। ভালো লাগছে তার এভাবে তার কৃষ্ণময়ীকে দেখতে। হাসি আনন্দ দুঃখ সব কিছুতেই তো তার কৃষ্ণময়ীকে বুকে আগলে রাখতে চায়, ভালোবাসতে চায়, অতি যত্নের সাথে হৃদয়ের মণিকোঠায় লুকিয়ে রাখতে চায়। কৃষ্ণময়ী, হুম, আমায় অধিকার দেবে। তোমারই অ্যালোকেশের উপর একচ্ছত্র অধিকার। যাতে ইচ্ছে করলেই ছুঁয়ে দিতে পারি এই দুটো হাত দিয়ে, চুমু এঁকে দিতে পারি এই ঠোঁট দিয়ে। চাইলে যখন তখন দেখতে পারি এই দু নয়ন দিয়ে। দেবে। গোপা এক হাতে পলকের পেটের কাছের শার্ট আঁকড়ে ধরে বলল, আমার পুরোটাই আপনার। আপনি চাইলে আমি বাধা দিতে পারি না। আমি তোমাকে চাইব, পুরোটাই চাইব। তবে সময় হলে, আজ নয়। তাই একটু পর পর ভয় শিউরে না উঠে সহজ হও। কেমন? গোপা লজ্জা পেয়ে একটুখানি হাসল। পলক পুনরায় বলল, কি হলো দেবে অধিকার? গোপা এক হাতে হাত খোপা খুলে কেশরাশি পিঠ জুড়ে ছড়িয়ে দিয়ে বলল, লিখে দিলাম আজ থেকে আপনার নামে। পলক কয়েক মুহূর্ত চুপ করে থেকে নাক ডুবালো নিকষ কৃষ্ণ আধারের ন্যায় কেশরাশিতে। কেটে গেল কিছু মুহূর্ত, দম বন্ধ করা কিছু অনুভূতি প্রবণ সময়। আমি কিছু বলতে চাই। পলক তোপার চুলের নেশা থেকে বেরিয়ে এলো। ঘোর লাগা কণ্ঠে বলল, বলো কৃষ্ণময়ী। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই মিস্টার তাজওয়ার। পলক মৃদু স্বরে বলল, বাধা দিচ্ছে কে? আপনি। পলক অবাক হলো। চোখ ছোট ছোট করে ভ্রুকুচকে বলল, আমি? কখন? কিভাবে? গোপা আলতো হাতে পলকের ভ্রুকুটি স্পর্শ করে বলল, এই যে এখন। এভাবে বিয়ে করে। বিয়ে করে তোমার নিজের পায়ে দাঁড়াতে বাধা দিচ্ছি আমি? ঠিক তা নয়। তবে? উদ্ধৃতি চিহ্ন। পলক তোপাকে নিজের দিকে ঘুরিয়ে গালে হাত রেখে চোখে চোখ রেখে বলল, তবে কি কৃষ্ণময়ী? আমাকে বুঝিয়ে বলো। না বললে তো আমি বুঝতে পারবো না। তোপা নিচের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু আমি চাই আগে আমি নিজের পায়ে দাঁড়াই। তারপর আপনি বাড়িতে জানান আমাদের বিয়ের কথা। আগে আমি নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চাই মিস্টার তাজওয়ার। পলক মুচকি হাসল। তুমি এটা বলতে এত হেজিটেট করছিলে? তুমি যা চাইছো সেটাই হবে। তবে আমার বাবা মা খুব কঠোর, শ্বশুর শাশুড়ি হবে না। তারা তোমাকে সাদরেই গ্রহণ করবে। আর তুমি যদি লেখাপড়া শেষ করতে নাও চাও আমার মা তোমাকে জোর করেই পড়াবে। দেখলে বুঝতে পারবে। তোমার অতীতটা আমি বদলাতে পারবো না। কিন্তু আল্লাহ চাইলে ভবিষ্যৎটা রঙিন করার দায়িত্ব আমি নিতে পারি। ভরিয়ে দিতে পারি তোমার জীবন ছোট ছোট খুশিতে, আনন্দে, আহ্লাদে। বিবাহ পরবর্তী দিনের উষালগ্ন। পূব আকাশ রক্তরাঙা আলোয় আলোকিত। পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ কমলা আভায় ছেয়ে গেছে। খোলা আকাশটাকে মনে হচ্ছে সুবিশাল মাঠ, যার কিঞ্চিত দূরত্বেই অবস্থান করছে জ্বলন্ত আগ্নেয়গিরি। পূব আকাশের লার্ভা থেকে অগ্নি বলয় ছড়িয়ে পড়ছে পুরো অন্তরিক্ষ জুড়ে। খোলা আকাশের নিচে ছাদের মেঝেতে মাদুর পেতে রেলিংয়ে হেলান দিয়ে শুয়ে আছে পলক। তার বুকে আস্তেপিস্তে জড়িয়ে গভীর ঘুমে মগ্ন তোপা। মুখের উপর আলোর আভাস পেতেই চোখ মুখ কুঁচকে ফেলল পলক। চোখ পিটপিট করে তাকিয়ে নিজের অবস্থান বুঝতে পারতেই বক্ষস্থলে বয়ে গেল মাতাল সমীরণ। তোপার মাথায় ঠোঁট ঠেকিয়ে আরও একটু গভীরতা তৈরির জন্য হাতের বাঁধন দৃঢ় করতেই তোপা নড়েচড়ে উঠল। হাই তুলে নিজেকে কারোর শক্ত বন্ধনে আবিষ্কার করতেই চট করে উঠে বসল। পলক ভ্রু কুঁচকে ফেলল। তোপা পলকের চাহনি দেখে মাথা নিচু করে বলল, আসলে আমি ভুলে গিয়েছিলাম বিয়ের কথা। পলক চোখ ছোট ছোট করে বলল, এখন মনে পড়েছে। তোপা মাথা নাড়াল। তাহলে দূরে কেন? এসো আমার সকালটা মিষ্টি করে দাও। তোপা চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে তাকালো। পলক তা দেখে নিজেও ভ্রুকুটি করে বলল, তুমি আবার আমাকে কুচকানো ভ্রু দেখাচ্ছ? দাঁড়াও হচ্ছে তোমার আজকে।
তোপা সরে গিয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে পড়ল। রুমে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলল, নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা মিস্টার তাজওয়ার। পলক মৃদু হেসে বলল, শুভেচ্ছা আপনাকেও মিসেস তাজওয়ার। তোপা মুচকি হাসল। উল্টো ঘুরে এলো চুলগুলো গুছিয়ে হাত খোপা করতে করতে পা চালিয়ে ঢুকে পড়ল অন্দরমহলে। পুরোটা ভেতরে ঢুকে আবার একটুখানি মাথা বের করে বলল, আমি নাস্তা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। পলক মাথা চুলকে হাসল। নিজেকে বিবাহিত বিবাহিত মনে হচ্ছে তার। কিছুক্ষণ খাপটি মেরে বসে রইল। চোখ তুলে নিজের শারীরিক কসরতের জিনিসপত্রের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, না, অনেক অনিয়ম হয়ে গেছে। এবার নিজের ফর্মে ফিরতে হবে মিস্টার তাজওয়ার। নিজের ফিটনেস ধরে রাখার জন্য হলেও ব্যায়ামাগারের দিকে নজর দিতে হবে, নইলে বউ পাত্তা দিবে না। গেট রেডি মিস্টার তাজওয়ার। সপ্তাহ খানেক পর তোপা ক্লাস শেষে ইউনিভার্সিটি গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল পলকের। দেরি দেখে বারবার বা হাতে পড়ে থাকা ঘড়ির দিকে তাকাচ্ছিল। মিনিট পাঁচেক যাওয়ার পর ব্যাগ হাতড়ে ফোন বের করল, কিন্তু পলকের নাম্বার ডায়াল করার আগেই চোখ আটকে গেল সামনে দাঁড়ানো মানুষটার ওপর। অস্ফুট স্বরে কণ্ঠ নিঃসৃত হলো একটি শব্দ, বাবা। মুহূর্তেই আখি পল্লব ভিজে উঠল ননাচলে। নিজেকে সামলাতে বার কয়েক অক্ষিপল্লব ঝাপটে খিচে বন্ধ করে ফেলল নেত্রযুগল। মনকে কঠোরতায় মুড়ে দিয়ে বিড়বিড় করে বলল, আমি এই লোকটাকে চিনি না, চিনি না। বাবা বলে আমার কখনো কেউ ছিল না, আজও নেই, হবেও না কখনো। রাস্তার উল্টো পাশে রিকশা দাঁড়ানো দেখে তোপার সামনের মানুষটিকে উপেক্ষা করেই এগিয়ে যেতে চাইল রিকশার কাছে। পলক তখনও আসেনি। তোপা ব্যস্ত হয়ে কয়েক কদম ফেলতেই পেছনে থেকে তার বাবা আজমল হোসেন ডেকে উঠলেন, তোপা দাঁড়া মা। তোপা দাঁড়ালো। একজন মানুষ এভাবে ডাকলে উপেক্ষা করা যায় না, যতই হোক সে অপছন্দের মানুষ বা দূরের মানুষ। এ তো স্বয়ং জন্মদাতা। দাঁড়ালেও পেছনে ফিরল না তোপা, উল্টো হয়ে রইল। আজমল হোসেন এগিয়ে এসে তোপার সামনে দাঁড়ালো, বলল, ভালো আছিস মা? তোপা তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলল, মা। হাস্যকর, বড়ই হাস্যকর। পরক্ষণেই কঠিন গলায় বলল, খারাপ থাকার কথা ছিল কি? আজমল হোসেন এ ব্যাপারে কিছু বললেন না আর। কথা ঘুরিয়ে বললেন, তোর মা অসুস্থ। উদ্ধৃতি চিহ্ন। তোপা ভ্রুকুচকে বলল, মৃত মানুষ অসুস্থ হয় কি করে? তোর নতুন মা। তোপা খানিকটা উঁচু স্বরে বলল, খবরদার, ওই মহিলাকে মোটেই আমার মা বলে সম্বোধন করবেন না। সে কেবল আপনার স্ত্রী। আমার মা বহু আগেই আমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আজমল হোসেন চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। তোপা পুনরায় বলল, আপনার স্ত্রী অসুস্থ তা শোনাতে আপনি নিশ্চয়ই এখানে আসেননি। কেন এসেছেন সেটা বলে আমার রাস্তা ছাড়ুন। আজমল হোসেন অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন, একই ভাষায় কথা বলছিস তুই আমার সাথে? আমি তোর বাবা। তোপা তাচ্ছিল্য হেসে বলল, ভাগ্যিস মনে করালেন, আমার তো মনেই ছিল না। আজমল হোসেন রেগে গেলেও মুখ দেখে তা বোঝা গেল না। মৃদু আওয়াজে বললেন, বাড়ি চল, অনেক বাইরে বাইরে থাকা হয়েছে। আমার তো একটা কর্তব্য আছে। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। আমি তোর বিয়ে ঠিক করেছি। তোপা যেন আকাশ থেকে পড়ল। কিঞ্চিত সময়ের পরেই শরীর কাঁপিয়ে হেসে উঠল। মুখে হাসি নিয়েই বলল, আপনার কেন মনে হলো আপনি বলবেন আর আমি সুরসুর করে আপনার সাথে চলে যাব? আজমল হোসেন দাঁতে দাঁত চেপে বললেন, কারণ আমি তোর বাবা। তোপার শক্ত গলায় বলল, সেটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার। আমার ক্ষমতা থাকলে আপনার দেওয়া জীবন আমি বের করে দিতাম। আপনার যতটুকু রক্ত আমার শরীরে বইছে সবটুকু গুনে গুনে ফোটায় ফোটায় হিসেব করে বের করে দিতাম। কিন্তু আফসোস, সেটা করতে গেলে আমার মায়ের অস্তিত্বটুকুও বিলীন হয়ে যাবে। আমার ঘেন্না করে নিজের শরীরের রক্তের উপর, শুধুমাত্র তা আপনার থেকে পাওয়া বলে। তারপরও মনে হচ্ছে আপনার সাথে যাব আমি। তোপার বলা কথাগুলো না শুনতে পেলেও পলক এসে তোপার রাগান্বিত মুখশ্রী দেখতে পেল। অতিরিক্ত রাগের দরুন তোপা কেঁপে কেঁপে উঠছে। পলক দ্রুত পায়ে এগিয়ে এসে তোপার দুবাহু ধরে আগলে নিল। মুখ ঘুরিয়ে গালে হাত রেখে বলল, কি হয়েছে? শান্ত হও। তোপা কিছু বলতে চাইলেও কথা জড়িয়ে গেল। মূলত পলককে দেখে রাগের সাথে সাথে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার। চাইতেও স্পষ্ট কিছু বলতে পারল না। পলক মৃদু স্বরে বলল, আগে শান্ত হও, পরে শুনছি। পলক তোপাকে রেখে পাশের দোকান থেকে পানি এনে দিল। তোপা একটুখানি গলাধকরণ করে নিজেকে শান্ত করল। পলক তোপার গালে হাত রেখে বলল, এখন বলো কি হয়েছে? এতক্ষণ নীরবে সবটা পর্যবেক্ষণ করলেও এখন হুঙ্কার ছাড়ল আজমল হোসেন।
তোপার কথাগুলো হজম করতে কিছুটা সময় লাগলো তার। তার আগেই কোত্থেকে পলক এসে ঝড়ের গতিতে এত কিছু করে ফেলল যে তিনি কথাই বলতে পারলেন না। আজমল হোসেন শক্ত গলায় বললেন, আমার মেয়েকে ছোঁয়ার সাহস কি করে পাচ্ছ তুমি ছেলে? পলক চমকাল। মুহূর্তেই বুঝে গেল ইনি তোপার বাবা, তার শ্বশুরমশাই। পলক কিছু বলার আগেই তোপা মুচকি হাসল। পলক তোপার দিকে তাকালো। তোপাকে হাসতে দেখে আর কিছু বলল না। যাও বলার সেই বলুক এটা ভেবে চুপ রইল। তোপা পলকের হাতে নিজের হাত রেখে বলল, আমার মা মারা যায় তখন আমার কত বছর আপনি জানেন? আজমল হোসেন কিছু বললেন না। তিনি হিসেব করতে ব্যস্ত। তোপা তাচ্ছিল্য হাসল। মলিন কণ্ঠে বলল, 9 বা 10। মামার কাছে চলে গেছি সে বয়সেই। কিন্তু সেদিনের পর আপনি খোঁজ নিয়েছিলেন আমার একবারও? মার খেয়ে রক্তাক্ত হয়ে বের হয়ে যাওয়ার পর আদৌ আমি বেঁচে আছি নাকি মরে গেছি তার খেয়াল ছিল আপনার? ছিল না। আপনি তখন আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে ব্যস্ত। ব্যস্ত নতুন সংসারে। কই আমি তো অভিযোগ করিনি কখনো। আপনার সংসারের এক কোণে আমি থাকতে চেয়েছিলাম। কারণ সেখানে আমার মায়ের ছোঁয়া ছিল। আমার মায়ের সাজানো সংসারে অন্য এক মহিলাকে দিব্যি জায়গা দিয়ে দিলেন। অথচ আমার জায়গার রান্নাঘরের কোনায়ও হলো না। মামার সাথে চলে যাওয়ার পরও আপনি একবার গিয়ে বলেননি আপনার সাথে ফিরে আসতে। বলবেন কেন? আপনার নতুন সংসারে আমি ছিলাম উৎকট ঝামেলা মাত্র। দিনের পর দিন, রাতের পর রাত আমি ভয় সিটিয়ে থেকেছি। খারাপ ছোঁয়া সইতে না পেরে 1000 বার বাবা বাবা বলে চেঁচিয়েছি, কেঁদেছি। তখন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার কর্তব্য? যখন ছোট্ট শরীরটা একটা নিরাপদ জায়গার অভাবে প্রতি রাতে ধুকে ধুকে মরছিল, তখন কোথায় ছিল আপনার কর্তব্য? বড় হয়ে যখন হায়নার দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারিনি, গুমরে গুমরে কেঁদেছি, তখন কোথায় ছিলেন আপনি? কোথায় ছিল আপনার দায়িত্ব? আপনার স্ত্রীর আঁচলের তলায়। এখন আপনি কর্তব্য দেখাতে এসেছেন। বিয়ে দিতে এসেছেন। আমার স্বামীর ছোঁয়া নিয়ে আপনি প্রশ্ন তুলছেন। লজ্জা করছে না একবারও? আয়নায় নিজেকে দেখে ঘেন্না লাগে না আপনার? আমার ইচ্ছে করে জায়নামাজে বসে হাত তুলে আল্লাহকে বলি আপনার মতো মানুষকে যেন তিনি বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করে। কিন্তু করতে পারি না। কারণ কি জানেন? আমার শরীরে আপনার পচা রক্তের সাথে আমার মায়ের শুদ্ধতম রক্তও বইছে। আপনি যাকে নিয়ে প্রশ্ন তুলছেন, যার ছোঁয়ার সাহস নিয়ে কথা বলছেন, সে আমার স্বামী, আমার জীবনের একচ্ছত্র অধিকারী। বুঝতে পেরেছেন নাকি আরও বুঝিয়ে বলতে হবে? আজমল হোসেন কিছুক্ষণ থম মেরে রইলেন। পলক অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কৃষ্ণময়ী এভাবে কথা বলতে পারে জানা ছিল না তার। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হয় না তোপা। গম্ভীর গলায় এহেন কথা শুনে তোপা চোখ পিটোপিট করে তাকিয়ে বলল, কে অভিভাবক? আপনি? লজ্জা করছে না বলতে? যে সত্যিকার অভিভাবক সে অনুমতি দিয়েছে। তার নামে আমার মা ডাকটা 2বার উচ্চারিত হয়। সে আমার মামা। মামা ডাকতে যে 2বার মা উচ্চারণ করতে হয় সেটা ওই লোকটার কাছেই বুঝতে পেরেছি আমি। তাই অভিভাবক হওয়ার অধিকার একমাত্র তার। আপনি জন্মদাতা হয়ে যা পারেননি তা তিনি মামা হয়ে করেছেন। তাই অভিভাবক হওয়াটা তারই সাজে। আজমল হোসেন কিছুক্ষণ নীরবে ভাবলেন। নরম গলায় বললেন, তুই একে ডিভোর্স দিয়ে দে। আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তাকে বিয়ে কর। সারা জীবন আমার কাছে থাকতে পারবি। পলক রক্তচক্ষু করে তাকালো। গোপাল চেঁচিয়ে উঠল, বলল, খবরদার মিস্টার আজমল হোসেন। যা উচ্চারণ করেছেন তার শব্দ পর্যন্তই থাক। চাওয়াগুলো নিজের ভেতরেই কবর দিয়ে দিন। আজমল হোসেন পলকের দিকে এক নজর তাকালো। পরক্ষণেই তোপার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা তোকে ভালো রাখতে পারবে না। তোপা হাসল, তাচ্ছিল্যের হাসি। হাসতে হাসতেই বলল, তোকে রাখতে পারবে। আপনার পছন্দ করা ছেলে। তাকে সে? আজমল হোসেন যেন একটু সাহস পেলেন। দ্রুত বললেন, তোর নতুন মায়ের ভাইয়ের ছেলে। আমাদের সাথেই থাকে। বাহ! নিজের ঔরসজাত সন্তানের আশ্রয় হতে পারলেন না, অন্যের সন্তানের দায়িত্ব ঠিকই নিতে পারছেন। আপনাকে তো বাঁধিয়ে রাখার মতো পিতা মনে হচ্ছে। ইচ্ছে করছে বাঁধিয়ে রাখতে। আফসোস আমার সেই ক্ষমতা নেই। আজমল হোসেন তাড়া দিয়ে বললেন, করবি বিয়ে? দিবি একে ডিভোর্স? পোপা পলকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনার বউয়ের বিয়ের সম্বন্ধ এসছে। আপনি কিছু বলুন মিস্টার তাজওয়ার। পলক নীরবে হাসল। কিছু বলল না। কেবল দেখতে থাকলো একের পর এক ঘটনা। শ্রবণ করতে থাকলো বিষাক্ত উক্তিগুলো। তা কোন স্বার্থ লুকিয়ে আছে এই বিয়ে ঠিক করার পেছনে? আর কে বলেছে আমি আপনার কাছে থাকতে চাই?
আমি তো আপনার মুখ দর্শন করতে চাই না। নিজের উপর ঘেন্না হয় আমার। পিতার জায়গায় আপনার নামটা বসাতে আমার চরম লজ্জা হয়। মন চায় খাতা ছিঁড়ে কলম ভেঙে চড়ে চলে যাই, যেখানে কেউ জানতে চাইবে না কোন বিশ্বাসঘাতকের রক্ত বইছে আমার শরীরে। আজমল হোসেন অবাক চোখে তাকালো। এখন শান্ত কণ্ঠে কথা বললেও এখন দ্রুত তোপার কণ্ঠের স্বর পরিবর্তন হচ্ছে। তীব্র হচ্ছে কণ্ঠনালীর ঝাঁজ। পলক বাবা মেয়ের মাঝে কথা বলতে চাইছে না, কিন্তু এখন আর উপায় না পেয়ে তোপার দুবাহুতে হাত রেখে বলল, অনেক কথা হয়ে গেছে, আর নয়, চলো বাসায় যাবে। আজমল হোসেনের দিকে ফিরে মৃদু হেসে ঠান্ডা গলায় বলল, শ্বশুর মশাই চাইলে সুস্থ সবল মন নিয়ে একদিন মেয়ের সামনে আসবেন। প্রয়োজনে আমি নিয়ে আসব আমার বাড়িতে। মন ভরে দোয়া করে যাবেন। কিন্তু ভুলেও ডিভোর্স নিয়ে আর মাথা খাটাবেন না। আমি কিন্তু মোটেও ভালো মানুষ নই। বিশ্বাস না হলে মেয়েকে জিজ্ঞেস করে নিবেন। আসছি, ভালো থাকুন। পলক যেতে চাইলেও তোপা ঠায় দাঁড়িয়ে রইল। আজমল হোসেন তখনও অবাক চোখে পলকের দিকে তাকিয়ে। শান্ত গলায়, কি সুন্দর শাসিয়ে গেল ছেলেটা। হজম করতে সময় লাগছে। পলকের দিকে তাকিয়ে তোপা মৃদু স্বরে বলল, আপনি বাইকের কাছে যান, আমি 2 মিনিটে আসছি। পলক মাথা নেড়ে চলে গেল। তোপা শান্ত কণ্ঠে বলল, আমি জানি না আমার মা কি করে মারা গেল। এত দুঃখের মাঝেও যে মানুষটা প্রাণ খুলে হাসতে পারত সে কখনো হার্ট অ্যাটাকে এত দ্রুত মারা যেতে পারে না। আমি জানি না আপনি দায়ী কিনা আমার মা হারানোর জন্য। সরাসরি দায়ী না হলেও আপনি দায়ী আমার কাছে। আপনার জন্যই আজ আমি এতিম। আমি চাইব আপনি আর কখনো আমার সামনে না আসুন। আমি কখনো জানতে চাইনি আপনার দ্বিতীয় স্ত্রীর সন্তান, আপনার ঔরসজাত সন্তান আমার থেকে বয়সে বড় কি করে হলো। কখনো জানতে চাইনি দিনের পর দিন কি নিয়ে আপনার আমার মায়ের সাথে ঝগড়া হতো। কখনো জানতে চাইনি কেন কারণে অকারণে আমার মায়ের গায়ে হাত তুলতেন আপনি। এটাও জানতে চাইনি কেন আমার মা তার প্রাণপ্রিয় বান্ধবীকে সহ্য করতে পারত না। সে কি আগেই বুঝতে পেরেছিল তার মৃত্যুর মাস যেতে না যেতেই আপনি তার বান্ধবীকে বিয়ে করে নিয়ে আসবেন, দিয়ে দিবেন তার সাজানো সংসার? নাকি বিয়ের পাটটা আগেই চুকিয়ে নিয়েছিলেন মিস্টার আজমল হোসেন? না, আমি কোনো কৈফিয়ত চাই না। চাওয়ার দরকারও নেই। আর না আছে এসব শোনার চাহিদা। শুধু এতটুকু জেনে রাখুন, আমার মায়ের সাথে সাথে আমার বাবাটাও মরে গেছে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন বিশ্বাসঘাতক, প্রতারক। সে আমার বাবা নয়, হতে পারে না। তাই দয়া করে আমার সামনে এসে ভালো মানুষ সাজার নাটকটা করবেন না। বাবা হওয়ারও চেষ্টা করবেন না। আজ থেকে আমি মনে প্রাণে চাইব আপনার মতো মানুষকে যেন আল্লাহ বাবা হওয়ার সুখ থেকে বঞ্চিত করেন। সারা জীবন হাহাকার করায় একটা বার বাবার ডাক শোনার জন্য। তাজমহল পেরিয়ে উপরে যাওয়ার সিঁড়িতে পা বাড়াতে পলক মৃদু স্বরে ডাকল, কি আশা? পোপা পেছনে ফিরল। পলকের সামনে গিয়ে বলল, বলুন। পলক আমতা আমতা করল। কিঞ্চিত সময়ের পর নিচু গলায় বলল, আজ এখানে থেকে যাবে। পোপা মৃদু হেসে বলল, তাজমহলে? পলক মাথা নাড়াল। ফ্রেশ হয়ে আসি। পলক আবার মাথা নাড়াল। তবে এবার সম্মতি জানাতে নয়, বরং অসম্মতি জানিয়েছে সে। তোপা হাসল, বলল, আচ্ছা ঠিক আছে, জামা কাপড় নিয়ে আসি। তাছাড়া আরও প্রয়োজনীয় কিছু জিনিস আনতে হবে। আপনার মেল কসমেটিক্স তো আমি ব্যবহার করতে পারবো না। যাব। পলক সম্মতির সূচক চাহনিতে তাকা। তোপাও গটগট করে হেঁটে চলে গেল চিলেকোঠায়। মিনিট 5 পর তোপা হাতে দুটো শপিং ব্যাগ নিয়ে তাজমহলে প্রবেশ করল। ভাঙা পা নিয়ে যে রুমে থেকেছিল সে রুমের বিছানার উপর ব্যাগগুলো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে এসে দেখল টেবিলে 2 কাপ রং চা। পোপা মুচকি হাসল। ফুপিয়ে কান্নার দরুন মাথাটা ভার ভার লাগছে তার। চাটা ভীষণ দরকার ছিল। মনে মনে কৃতজ্ঞতা জানিয়ে চুমুক দিল চায়ের কাপে। ভাল লাগায় চোখ বন্ধ করে ফেলল। পলকে সে কাপ নিয়ে বিছানায় বসে বলল, তিয়াশা ঠিক আছো? তোপা মৃদুস্বরে বলল, ঠিক না থাকার কথা ছিল। পলক কিছু বলল না, পরপর চুমুক দিল কাপে। তোপা পুনরায় বলল, এসব আমার গা সওয়া হয়ে গেছে। আর ভেঙে পড়ি না। পলক মৃদু স্বরে বলল, তবে কেঁদেছ কেন? গোপাল চোখের কোণে জল নিয়ে বলল, চোখ যে বাধা মানে না, কথা শোনে না, শুধু শুধু জল গড়িয়ে পড়ে। মিস্টার তাজওয়ার একটা কথা দেবেন আমায়? পলক ভ্রু কুঁচকে তাকালো, বলল, কি? তোপা মৃদু হেসে বলল, আপনি ভালো বাবা হবেন, পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। আমি মরে গেলেও? পলক করুণ গলায় বলল, আমি পাগল হয়ে যাব। তোপা রান্নাঘরে টুংটাং আওয়াজ তুলে রান্না করতে ব্যস্ত।
পেছনে থেকে পলক একটা কাগজ এগিয়ে দিল। পোপা আর চোখে তাকিয়ে বলল, কি? নিজেই খুলে দেখো। পোপা কাগজটা হাতে নিল, ভাঁজ খুলে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পলক আওয়াজ তুলে বলল, ক্যান আই কিস ইউ? পোপার মনে পড়ে গেল প্রথম দিনের কিছু কথা। ঠোঁটের কোণে ফুটে উঠল দুষ্টু হাসি। পলকের দিকে ফিরে দুষ্টু হেসে বলল, কোন ইয়ার? পলক মাথা চুলকে হাসল, বলল, ফার্স্ট ইয়ার। সবে 1 সপ্তাহ আগে বিয়ে করেছি। পোপার শব্দ করে হাসতে চেয়েও গিলে ফেলল হাসিটুকু। গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় কিস করতে চান? গালে নাকি ঠোঁটে? বলি ঠোঁট পাউট করে দেখালো। পলক ঠোঁট কামড়ে হাসল। পোপার হৃদয় কাঁপিয়ে দিতে নিচু হয়ে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপাদমস্তক। পোপা চোখ খিচে বন্ধ করে ফেলল। কাঁপতে লাগলো সর্বাঙ্গ। দ্রুত পেছনে ফিরে রান্নায় মনোযোগী হতে চেষ্টা করল। কাপা হাতে খুন্তি নাড়িয়ে যাচ্ছে অনবরত। পলক সেদিকে তাকিয়ে নীরবে হাসল। মেয়েটা এতটাই লজ্জা পেয়েছে যে বোধশক্তি হারিয়ে ফেলেছে। খালি কড়াইয়ে খুন্তি নাড়ছে। পোপাকে আরো একটু অপ্রস্তুত করতে পলক এগিয়ে গেল। গা ছুঁই ছুঁই করে দাঁড়ালো। কানের কাছে ফু দিল। পোপার গোটা শরীর কেঁপে উঠল। হাত দুটো মুঠো করে ধরল। পলক আরো একটু এগিয়ে ঠোঁট ছুঁয়ে দিল কানের লতিতে। পোপা বোধহয় ঝাঁকুনি দিয়ে উঠল। সরল না পলক। পরপর ছুঁয়ে দিল কয়েকবার। পোপা অস্ফুটে কিছু বলতে চাইল। সেদিকে নজর দেওয়ার আগেই চোখ আটকে গেল তোপার কানের খানিকটা নিচে। শ্যামবরণ ঘাড়ের অপর ছড়িয়ে ছিটিয়ে আছে খুচরো চুল। ফুল দিয়ে সেগুলো ছড়িয়ে দিল। পোপা আরো শক্ত হয়ে দাঁড়ালো। কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার। পলকের হয়তো মাথায় নেশা চড়ে গেছে। মুখ এগিয়ে নিয়ে ছোট ছোট করে চুমু এঁকে দিল। পেটের উপর নিজের পুরুষালী শক্ত হাত চেপে টেনে মিশিয়ে নিল নিজের সাথে। পোপা পলকের হাতের উপর হাত রেখে চেপে ধরল। পলক পুনরায় ঠোঁট ছোঁয়াতেই দৃঢ় করল হাতের বাঁধন। নখ বসে গেল ফর্সা হাতে। পলকের সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত নিজের কর্মে। ছোট ছোট চুমু কিছুক্ষণেই পরিবর্তন হলো গভীর মাদকতায়। স্পর্শ গভীর থেকে গভীরতম হতেই তোপা পেছনে ফিরে ঝাপটে জড়িয়ে ধরল মানুষটাকে। মুখ লুকিয়ে ফেলল তার চওড়া বুকের গভীরে। আচমকা এমন হওয়ায় পলকের নেশা ছুটে গেল। ঘর থেকে টেনে বের করে আনল নিজেকে। পরক্ষণেই তোপার পিঠের উপর দৃঢ় করল নিজের হাতের বাঁধন। বারান্দায় পা মেলে বসে গভীর মনোযোগ দিয়ে হৃদয়ে ঝংকার তোলা সুরে গা ভাসাল তোপা। এক একটা শব্দ শ্রবণেন্দ্রিয় হয়ে সোজা হৃৎপিণ্ডে গিয়ে ধাক্কা মারছে। হামলে পড়ছে। নরম মাংসপিণ্ডকে ক্ষতবিক্ষত করছে। পোপা অনিমেষ চেয়ে রইল। এই গানটা সে দ্বিতীয়বার শুনল। প্রথমবারেও বক্ষস্থলে ঠিক এভাবেই কাঁপন ধরেছিল। তবে তখন সে ছিল অচেনা মানুষ। সম্পূর্ণ অচেনা নয়। খানিকটা চেনা, খানিকটা পরিচিত। বাকি পুরোটাই অচেনা। খোলসে আবৃত একটি পদার্থের ন্যায়। তবে আজ লোকটা পরিচিত। সবচেয়ে আপনজন। সবচেয়ে কাছের। সুরের ঝংকার শেষে পলক চোখ পিটপিট করে তাকালো তোপার দিকে। মৃদু আওয়াজ তুলে ডাকল, কৃষ্ণময়ী। পোপা তাকালো না পলকের দিকে। রান্নাঘরের ঘটনার পর তোপা পলকের চোখে চোখ মেলাতে পারছে না। লজ্জারা ঘিরে রেখেছে তাকে। বাইরে নজর রেখেই বলল, আমার সাথে বুড়ো হবে। পোপা কেঁপে উঠল। কিছু বলল না। তবে মনটা প্রশান্তিতে ভরে গেল। পলক আবারও বলল, বলো না কৃষ্ণময়ী, হবে আমার সাথে বুড়ো। তোমার টানটান চামড়ায় যখন বার্ধক্যের ছাপ পড়বে তখনও আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকব। ঠিক এখন যেভাবে আছি। তোপা মুখ তুলে তাকালো। পলকের চাহনি দেখে গাল গরম হয়ে উঠল তার। দ্রুত উঠে রুমে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পলক বা হাত বাড়িয়ে তোপার হাত টেনে আটকে দিল। হ্যাচকা টানে পুনরায় জায়গায় বসিয়ে দিতে চাইল। কিন্তু সামলাতে না পেরে তোপা গিয়ে পড়ল পলকের উরুর উপর। আবার চলে যেতে চাইলে পলক কোমর আঁকড়ে ধরে রাখল। কোলের উপর বসে তোপা চলে যাওয়ার জন্য ছটফট করছে। পলক অপলক চেয়ে আছে তোপার মুখের দিকে। চাহনি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল তোপা। পলক নিচু গলায় বলল, তাকাও। তোপা তাকালো না। তবে কেঁপে উঠল এত কাছ থেকে পলকের কণ্ঠ শুনে। কোমরে রাখা হাতটা স্লাইড করে চেপে ধরতেই তোপা পলকের হাত ধরে ফেলল। পলক তখনও তোপার বন্ধ চোখের দিকে তাকিয়ে মুখ এগিয়ে চোখের পাতায় ছুঁয়ে দিল। তোপার হাত পলকের কাঁধ খামচে ধরল শক্ত করে। টি শার্ট পেরিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে কাঁধের চামড়াটুকু। সেদিকে খেয়ালে নেই দুজনের কেউই। এক হাত গ্রীবাদেশে গলিয়ে আঙুল ছুঁয়ে দিল তোপার অধরে। মৃদু কম্পনরত ঠোঁটের দিকে তাকিয়ে শুকনো রোগ দিল পলক। তোপা পিটপিট করে তাকালো। পলকের চোখ তখন নেশাগ্রস্ত যুবকের ন্যায়।
চিবুকের ঠোঁট ছুঁয়ে গভীর আকুতি নিয়ে মৃদু স্বরে বলল, একটুখানি যান প্লিজ। তোপা আবারও চোখ বন্ধ করে ফেলল। পলকের আঙুল তখন তোপার কম্পনরত অধরে ছুঁয়ে দিতে ব্যস্ত। পলক এগিয়ে গেল, ঘুচিয়ে দিল দুজনের মধ্যকার দূরত্ব। ছুঁয়ে গেল অধরের সাথে অধর। একবার, বারবার, বহুবার। বাবা, আমি বিয়ে করতে চাই। মোর্শেদুল হক ছেলের মুখে সরাসরি বিয়ের কথা শুনে অবাক হলেন। ভ্রুকুচকে বললেন, বিয়ে করবি ভালো কথা, তা কাকে করবি শুনি। এক মুহূর্ত দেরি করল না সিজান। তৎক্ষণাৎ বলল, পৃথাকে। হাজেরা বেগম পাশে ছিলেন, অবাক হয়ে বললেন, আমাদের পৃথা? সিজান মাথা নাড়াল। মোর্শেদুল হক বললেন, ছেলে মেয়েদের কোনো খবরই তো তুমি রাখো না। এমনকি তোমার ছেলের যে এতগুলো বছর ধরে মরণ যন্ত্রণা সহ্য করছিল সেটাও তুমি জানো না। পোপা নাহ অন্যের মেয়ে ছিল, কিন্তু সিজান তো তোমার নারী ছেড়াধন। তার প্রতিও তুমি সঠিক কর্তব্য পালন করতে পারোনি। তোমার আছে কেবল ভাইয়ের চিন্তা। একদিন তুমি পস্তাবে। মিলিয়ে নিও আমার কথা। হাজেরা বেগম কিছু বুঝলেন না। প্রশ্ন করতে চাইলে সিজান থামিয়ে দিয়ে বলল, এত কথা রাখো মা। খালামণিকে বলো তুমি বিয়ের কথা। ভাইয়াকেও বলো। বলবে কাল আমরা যাব কথা বলতে। হাজেরা বেগম অবাক হয়ে বললেন, এত তাড়াহুড়ো কেন তোর? ধীরে সুস্থে বলি। মোর্শেদুল হক স্ত্রীর দিকে বিরক্ত চাহনি দিয়ে বললেন, তুমি বলবে, নয়তো ফোন আমাকে দাও, আমি বলছি। হাজেরা বেগম ভেঙচি কেটে চলে গেলেন কথা বলতে। এই পিথাগোরাসের উপপাদ্য শুনতে পাচ্ছিস? বিয়ের জন্য তৈরি হবে আদব মেয়ে। এক্ষুনি তোর কানেও খবর যাবে। মা কল দিয়েছে খালামণিকে। কাল হয়তো যাব তোকে চাইতে। একবার বিয়ে হোক, তোর বিয়ের শখ আমি মিটিয়ে দিব। অসভ্য মেয়ে। আমাকে নির্লজ্জের মতো বাবাকে বলতে হলো বিয়ের কথা। এর শাস্তি তো তুই পাবি। পৃথা খিলখিলিয়ে হেসে উঠল। সিজান কৃত্রিম রাগ দেখিয়ে বলল, দাঁত বার করে হাসছিস তো? তোর সাদা দাঁতগুলো আমি সাঁড়াশি দিয়ে গুনে গুনে তুলে ফেলব। পৃথা হাসি থামিয়ে বলল, তাহলে আমি খাবো কি করে? খাবার চিবিয়ে খেতে হবে না। কেন আমি চিবিয়ে দেব? তুই খাবি। ইয়াক, দূরে গিয়ে মরো তুমি। সিজান শব্দ করে হেসে ফেলল। এরপর চলতে থাকলো হাজারো কথা। চলতে থাকলো খুনসুটিময় ভালোবাসা। পোপা দরজা বন্ধ করে বসে আছে অনেকক্ষণ। পলক বিছানায় আতশোয়া হয়ে অপেক্ষা করছে দরজা খোলার। কিন্তু কাঙ্ক্ষিত মুহূর্ত কতক্ষণে আসবে জানে না সে। এদিকে পেটে তার ইঁদুর দৌড়াচ্ছে খিদেতে। বাধ্য হয়ে উঠে বসল সে। ধীর পায়ে এগিয়ে গেল বন্ধ দরজার দিকে। দুবার নক করল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। পলক গলা বাড়িয়ে ডাকল, তবুও তোপা উত্তর দিল না। ঠায় বসে আছে বিছানায় পা ঝুলিয়ে। তিয়াশা, বাইরে এসো। ক্ষুধা পেয়েছে তো আমার। তোপা নড়েচড়ে বসল। 11টা বাজতে চলল। ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। বিছানা থেকে পা মেঝেতে নামাতেই আবারও ভেসে এলো পলকের কণ্ঠস্বর, আর কিছু করব না তো। বাইরে এসো। তোপা হেসে ফেলল। মৃদু পায়ে এগিয়ে গেল দরজার দিকে। খুট করে শব্দ করে খুলে ফেলল দরজাটা। দৃশ্যমান হলো পলকের অবয়ব। পলক তাকালো তোপার মুখশ্রীতে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোপা। পলক আর ঘাটাল না। নিঃশব্দে গিয়ে দরজাটা তালাবদ্ধ করে দিল। তোপা অবাক হয়ে তাকালো। পলক মুচকি হেসে এক ভ্রু উঁচিয়ে বলল, এখন কি করবে? কোথায় যাবে? তোপা অসহায় মুখ করে তাকালো। পলক শব্দ করে হাসল। তোপাকে ডাইনিংয়ে নিয়ে যেতে উদ্ধত হয়ে বলল, নিশ্চিন্তে খাবে চলো। আর কিছু করব না। পরের দিন সকালবেলা তোপা বিছানায় বসে ফোন খাচ্ছে। পলক ঘুমিয়ে আছে তখনও। মোবাইল স্ক্রিনে পৃথার নাম্বার ভেসে উঠতে দেখে মুচকি হেসে ফোন কানে তুলে নিল। পৃথা একটু কথা বলে মায়ের কাছে ধরিয়ে দিল। আয়েশা কুশলাদি বিনিময়ের পর বলল, তোপা মা চলে আসিস তো সকাল সকাল। পৃথাকে দেখতে আসবে। বলতে পারিস বিয়ে ঠিক করতে আসবে। তোপা চমকে উঠল। পৃথার বিয়ে হয়ে গেলে ভাইয়ের কি হবে ভেবে। তোপাকে চুপ থাকতে দেখে আয়েশা আবারও বলল, হিরে আসবি তো? তা আসবো, কিন্তু আন্টি তোপা বিয়েতে রাজি। আয়েশা মুচকি হাসলেন তোপার কণ্ঠ শুনে। মেয়ে তার বান্ধবীর জন্য চিন্তায় পড়ে গেছে বুঝতে পারলেন। কিন্তু তিনি সেটা তোপাকে বুঝতে না দিয়ে বললেন, রাজি হবে না কেন? সিজান ভালো ছেলে। পৃথাকে নিশ্চয় ভালো রাখবে। তোপা অবিশ্বাস্য সুরে বলল, ভাইয়ের সাথে বিয়ে হবে। কেন তুই রাজি না? তোপা উচ্ছ্বাসিত হয়ে বলল, 100 বার রাজি আন্টি। আমি কিছুক্ষণ পরই চলে আসব। আয়েশা হাসলেন। বললেন, আচ্ছা, তাহলে রাখি। পলককেও তো বলতে হবে। ও কি তোর ওখানে? তোপা লজ্জা পেল। মিনমিনে গলায় বলল, হ্যাঁ আন্টি, ঘুমোচ্ছে। আয়েশা প্রসন্ন হলেন। বললেন, ডেকে দিবি?
নাকি পরে কল দেব? ডাকছি আমি। 1 মিনিট অপেক্ষা করো আন্টি। তোপা ফোন হোল্ড করে রেখে মৃদু স্বরে ডাকলো পলককে। দুবার ডাকতেই চোখ পিটপিট করে তাকালো। ঘুম জড়ানো গলায় বলল, এখনই ডাকছ কেন বউ? রাতে ঘুমাতে পারিনি আমি। ঘুমাতে দাও। তোপা ভ্রুকুচকে বলল, রাতে ঘুমাতে পারেননি কেন? কোন গোয়ালে গরু চুরি করতে গিয়েছিলেন? পলক হাত টেনে শুইয়ে দিয়ে আস্তে পিস্তে জড়িয়ে ধরে বলল, বউয়ের ঘুমন্ত মুখশ্রী দেখতে ব্যস্ত ছিলাম বউ। বউ তো আর আমার যন্ত্রণা বুঝে না। সে তো পরে পরে ঘুমাচ্ছিল। আমি বেচারা ঘুম ফেলে বউ পাহারা দিচ্ছিলাম। তোপা নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলল, আন্টি কল দিয়েছে। লাইনে আছে। আপনি কথা বলুন। তারপর এসব জড়াজড়ি করুন প্লিজ। পলক শুনল, তবে তোপাকে ছাড়ল না। হাত বাড়িয়ে ফোন এনে কথা বলল। জানালো দুপুরের আগেই চলে আসবে দুজনে। ফোন রেখে নজর দিল তোপার দিকে। তোপা চোখ পিটপিট করে বলল, কি? পলক ঠোঁট কামড়ে হাসল। বলল, জড়াজড়ি করব। পৃথার রুমের বেহাল দশা। রেডি হওয়ার চক্করে পুরো বিছানার নাজেহাল অবস্থা করে ফেলেছে পৃথা। তোপা মাথায় হাত দিয়ে চেয়ারে বসে। পৃথা কিছুক্ষণ পর পর তোপার সামনে ঘুরে ফিরে দেখিয়ে বলছে, দেখতো সুন্দর লাগছে না? তোপা কেবল মাথা নাড়িয়ে সাইজ জানাচ্ছিল, কিন্তু শেষবার মলিন গলায় বলল, ভাই যদি তোর রুমের এই অবস্থা দেখে তোকে রেখে পালাবে। ভাই কিন্তু প্রচণ্ড গোছানো স্বভাবের। পৃথা মলিন হেসে বলল, আমিও তো গুছিয়েই রাখি সব, কিন্তু আজ কিভাবে যেন অগোছালো হয়ে গেছে। তোপা হাসল। মেয়েটা এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। 3 বছরে মেয়েটা নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেছিল। নিজের চঞ্চলতা ভুলে শান্ত হয়ে গিয়েছিল। জিন্দা লাশের মতো। তোপা কাজল নিল করি আঙুলে। পৃথার কানের পেছনে কাজল ছুঁয়ে বলল, আমার বাচ্চাটার সুখে যেন কারো নজর না লাগে। পৃথা হাসল। হাতে জড়িয়ে ধরল। সাথে সাথে ছেড়েও দিল। চোখ ছোট ছোট করে বলল, তোর শরীর থেকে মেল পারফিউমের ঘ্রাণ আসছে কেন? তোপা লাজুক হাসল। মাথা এদিক ওদিক ঘুরিয়ে লজ্জা থেকে নিজেকে আটকে রাখতে চাইল। পৃথা আবারও বলল, এটা পলক ভাইয়ার পারফিউমের ঘ্রাণ। তোপা মৃদু স্বরে বলল, হ্যাঁ, কি হয়েছে বলতো? আমি আমার পারফিউম খুঁজে পাচ্ছিলাম না, তাই নিচে এসে উনারটা লাগিয়েছি। পৃথা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুই আবার কবে থেকে পারফিউম দিস? তোপা হার মানার ভঙ্গিতে বলল, আম্মা মাফ কর আমারে। আমি রেডি হওয়ার পর উনি এসে জড়িয়ে ধরেছিল। মাত্রই পারফিউম লাগিয়েছিল, তাই ঘ্রাণ আমার জামায়ও লেগে গেছে। বুঝতে পেরেছিস? আর মাথা খাবি না, চুপচাপ বসে থাক। পৃথা কিছু বলতে চাইল। তোপা আঙুল উঁচিয়ে বলল, নম্বর কোশ্চেন। রান্নাঘর থেকে পৃথার রুমে যাওয়ার জন্য পা বাড়ায় তোপা। কিছু দূর চলেও যায়, কিন্তু অদূরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মামুনকে আসতে দেখে তোপা থমকে দাঁড়ালো। তোপা ভাবেও নি এভাবে অতীতের কাঁটা বর্তমানে এসে ফুটবে। তোপা পেছনে ফিরে চলে যেতে শুরু করলো। আবার ভাবলো কতদিন এভাবে লুকিয়ে থাকবে। পালিয়ে বেরাবে ভয় পেয়ে। নিজের ট্রমাটিক সিচুয়েশন থেকে অতি দ্রুত বের হতে হবে। পলককে একটা সুস্থ দাম্পত্য জীবন উপহার দিতে হবে। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ল তোপা। নিজেকে শক্ত করে সামনে ফিরল আবার। বড় বড় পা ফেলে এগিয়ে যেতে শুরু করলো। আর কয়েক কদম এগিয়ে গেলেই মুখোমুখি হবে সে বিকৃত মস্তিষ্কের লোকটার। ঠিক সেই মুহূর্তে পলক এসে তোপার বাহু আঁকড়ে ধরল। এক হাতে জড়িয়ে নিল নিজের সাথে। মামুন হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল পলকের হাতের দিকে। পলক তোপার চোখে চোখ রেখে সাহস সঞ্চার করল। তোপা অসহায় চোখে তাকিয়ে মুচকি হাসল। পায়ে পায়ে চলে গেল মামুনের সামনে থেকে। মামুন ঘুরে দাঁড়িয়ে তোপার চলে যাওয়া দেখল। হিংস্র দৃষ্টিতে হিংস্রতা খেলা করছে তার। পলকও একবার পেছনে ফিরল। তার চোখে খেলা করছে অন্য কিছু। তার কৃষ্ণময়ীর উপর হওয়া অত্যাচারের বিনিময়ে করার সময় চলে এসেছে বোধহয়। শান্ত দৃষ্টিতে দেখল মামুনের পা থেকে মাথা অবধি। পরক্ষণেই ঠোঁটের কোণে ফুটে উঠল ক্রূর হাসি। একঘর লোকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোপা। পাশে ক্রোধান্বিত দৃষ্টিতে হাজেরা বেগমকে দেখছে পলক। প্রান্ত দুহাত মুঠো করে নিজেকে সংযত রাখার চেষ্টা করে চলেছে। বোনের বিয়ের কথা চলছে, তার নিশ্চয়ই মাথা গরম করা সাজে না। শরীরের রক্ত টগবগ করে ফুটলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল সে। সিজান আপাতত নেই সেখানে। থাকলে হয়তো এতক্ষণে তুলকালাম বেঁধে যেত। হাজেরা বেগম পলকের দৃষ্টিকে উপেক্ষা করে তোপার দিকে তাকালো। গলায় স্পষ্ট বিদ্রুপাত্মক অভিসন্ধি ফুটিয়ে বলল, বাহ, এলেম আছে তোর। এত বশ করেছিস যে আমাকে চোখ রাঙাচ্ছে। ভালো ভালো, কালে কালে আর কত কি যে দেখব কে জানে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার।
কথা শেষ হতেই ঘর কাঁপিয়ে সশব্দে চড় পড়ল হাজেরা বেগমের গালে। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে সবাই। হাজেরা বেগম গালে হাত দিতেও ভুলে গেলেন। মাথাটা ভো ভো করছে তার। গালের চামড়াটুকুও তীব্রভাবে জ্বলছে। তেজস্বী দৃষ্টিতে হাতের মালিকের দিকে তাকাতেই দেখতে পেল আয়েশা অগ্নিমূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। মুহূর্তেই চোখজোড়া ছলছল হয়ে গেল তার। শেষে কিনা একঘর লোকের সামনে তার নিজের মায়ের পেটের বোন তার গায়ে হাত তুলল। অপমান সইতে না পেরে থপ করে বসে পড়ল সোফার ওপর। ডুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ। আঘাতে, অপমানে, লজ্জায়। আয়েশা এতটুকুতে থামলেন না। পোপার হাত টেনে সামনে এনে দাঁড় করালেন। পোপা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। আয়েশা তোপার মুখটা ধরে উঁচু করলেন। কঠোর গলায় বললেন, মাথা উঁচু করে দাঁড়া। তুই কেন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবি? তুই অন্যায় করেছিস। করিসনি তো, তবে তুই কেন মাথা নিচু করে আছিস? আর যেন মাথা নিচু না দেখি, বলে মিনিট খানেক থামলেন তিনি। হাজেরা বেগমের দিকে তাকিয়ে পুনরায় বললেন, তুই কি বলেছিলি ওকে? ও নষ্টা মেয়ে মানুষ। ওর এলেম আছে ছেলে বশ করার। তাই না? কার জন্য তুই ওকে নষ্টা বললি জানিস? পলককে চিনিস তুই? হাজেরা দমে গেলেন না। হেরে যেতে তিনি শেখেননি। তাই দৃঢ় কণ্ঠে বললেন, চিনি। সেদিন ও ওই ছেলেকে নিয়ে আমার বাড়িতে গিয়েছিল। আজও এখানে এসেছে। শুধু আসেনি, ঘরের দরজা বন্ধ করে ভেতরে দুজনে একা ছিল। একবার প্রান্ত একবার এই ছেলে ওকে নষ্টা বলবো না তো কি বলবো? ঘটনার শুরু কিছুক্ষণ আগে। মামুনের সামনে থেকে তোপাকে শান্তভাবে নিয়ে গেলেও রুমে যেতেই তোপা ডুকরে কেঁদে উঠল। গ্রিনার নিজের গায়ের চামড়া খামচাতে শুরু করলে পলক তাকে সামলাতে বাহুডোরে আটকে নিল। এতে তোপা হাউমাউ করে কাঁদতে শুরু করলে দিশেহারা বোধ করল সে। কান্নার শব্দ বাইরে গেলে ব্যাপারটা নিয়ে খাটাখাটি হবে বিধায় দরজা বন্ধ করে তোপার কাছে গেল। অনেকক্ষণ সময় নিয়ে চিড়ে চিড়ে শান্ত করল তাকে। এক পর্যায়ে তোপা ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত মুখশ্রীতে একবার নজর বুলিয়ে দরজা খুললে বাইরে বেরিয়ে এলো পলক। এই ঘটনা বাইরে থেকে দেখলেন হাজেরা বেগম। মুহূর্তেই তিলকে তাল বানিয়ে ফেললেন। আক্রমণ চালালেন ঘুমন্ত তোপার উপর। চুল ধরে মাথা উঁচু করতেই তোপার ঘুম ছুটে গেল। মৃদু আর্তনাদ করে চোখ খুলল তোপা। হাজেরা বেগম চুল ছেড়ে হাত ধরে বিছানা থেকে নামিয়ে আনলেন। বললেন, আমার বাড়ি নোংরা করে তোর শান্তি হয়নি। আমার বোনের বাড়িও নোংরা করতে চলে এসেছিস। লজ্জা করে না রে তোর? এত নোংরা মেয়ে মানুষ ভাবতে আমার গা গুলিয়ে উঠছে। এই তোকে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম, ভাবতেই নিজের উপর ঘেন্না লাগছে আমার। তোপা কিছু বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। হাজেরা বেগম পুনরায় বললেন, এই আন্ধার চেহারা নিয়ে চাঁদের মতো ছেলের মাথা ঘুরাইলি কেমনে তুই? সবই কি শরীরের খেল? আমার সিজান নেহাতি ভালো। ওসবে পাত্তা দেয়নি তাই বেঁচে গেছে। আমার 7 পুরুষের কপাল। তোর মতো কলঙ্কিনীর খপ্পরে আমার সিজানটা পড়ে নাই। তোপা হাত জোর করে অনুরোধের সুরে বলল, মামি দোহাই তোমার, এত নোংরা কথা তুমি উচ্চারণও করো না। আমি কি করেছি সেটা তো একবার বলো, তারপর যা বলার বলো। আমি কিচ্ছু বলবো না। হাজেরা বেগম গা ঝালানো হাসি দিয়ে বললেন, এতক্ষণ বন্ধ ঘরে ওই ছেলের সাথে ফষ্টিনষ্টি করে এখন অবুঝ সাজছিস তুই? চড়িয়ে তোর ভং আমি ছুটিয়ে দেব বেয়াদব। সেদিনও প্রান্তর ঘাড়ে দোষ চাপাতে অজ্ঞান হওয়ার ভান করছিলি, আজ আবার একই কাহিনী করলি। লজ্জা নেই না তোর? আর ওই ছেলেরও বলিহারি। এই নির্লজ্জ, চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ল। তাও যদি দেখতে ভালো হইতো। আরও কিছু বলতে চাইছিলেন হাজেরা বেগম, কিন্তু তার আগেই সশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল পলক। পোপার কাছে গিয়ে কান্নারত মুখশ্রী দেখে সিংহের ন্যায় গর্জন করে উঠল। শব্দ শুনে বাড়িতে অবস্থানরত আত্মীয়স্বজন হুড়মুড়িয়ে প্রবেশ করল সেখানে। কেবল বাদ রয়ে গেল সিজান ও মোর্শেদুল হক। তারা বাড়ির বাইরে থাকায় জানতে পারেনি কিছুই। আয়েশা সবটা পলকের কাছে শুনে রক্তচক্ষু করে তাকিয়ে বলল, আজ এখানে তৃতীয় কেউ কথা বলবে না। আমি হাজেরার সাথে কথা বলবো। কেউ যেন টুর শব্দটিও না করে। হাজেরার দিকে তাকিয়ে পুনরায় বলল, কি হয়েছে এখন বল আমাকে। কি দেখেছিস? হাজেরা বেগম আয়েশার কথায় পাত্তা না দিয়ে পলকের দিকে তাকালো। পলকের দৃষ্টিকে উপেক্ষা করে বলল, বাহ, এলেম আছে তোর। এত বশ করেছিস যে আমাকে চোখ রাঙাচ্ছে। ভালো ভালো, কালে কালে আর কত কি দেখব কে জানে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। আয়েশা নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা করলেন। জোরে জোরে শ্বাস ফেললেন। তুই মোর্শেদ ভাইয়ের সাথে একা ঘরে কত শত রাত কাটিয়েছিস হিসেব আছে।
হাজেরা স্তব্ধ হয়ে গেলেন বোনের এহেন কথা শুনে। নিচু গলায় বললেন, কি সব বলছিস তুই সবার সামনে? আয়শা হাত উঁচু করে বললেন, আমি যা জানতে চাইছি ঠিকঠাক উত্তর দে, নয়তো বাকি গালটাতেও আমার হাত পড়ে যাবে। হাজেরা ক্রোধান্বিত হয়ে বললেন, সে আমার স্বামী। আয়শা উচ্চস্বরে হাসলেন, বললেন, স্বামীর সাথে রাত কাটালে যদি নষ্টা মেয়েমানুষ না হয় তবে স্বামীর সাথে এক ঘরে দিনের বেলায় কিছুক্ষণ থাকলে নষ্টা হলো কি করে? হাজেরা বেগম চমকালেন। ভরা মজলিসে নাক কাটা গেল তার। কিন্তু দোম্বার পাত্রী তিনি নন। কণ্ঠে আবার ধৃতা ফুটিয়ে বললেন, আমাকে জানায় নি বিয়ের কথা। আমি তো এসব ভাবতেই পারি। এতে আমার কি দোষ? আর এ নাহর স্বামী। কিন্তু প্রান্তর সাথে কি ছিল ওর? সেটা তো নষ্টামি ছিল। পলক কিছু বলার জন্য এগিয়ে গেল। আয়শা হাত উঁচু করে থামিয়ে দিলেন। পলক দমে গেল। মুখের উপর কথা বলাটা তার কোনো কালেই পছন্দনীয় ছিল না। সে যদি হয় মায়ের মতো নমনীয়, মমতাময়ী। আয়েশা তাচ্ছিল্য হেসে বললেন, তোকে জানায়নি? তুই কি সত্যিই জানার ভাগিদার? কি করেছিস মেয়েটির জন্য? কিচ্ছু না, উল্টো তার জীবনটা নরক করে দিয়েছিস তোরা। সত্যি সত্যি কি জানার কথা ওর বিয়ে সম্পর্কে? যাকে জানানোর তার অনুমতি নিয়েই বিয়ে হয়েছে। তোর ছেলেটাও কিন্তু সাক্ষী। তোর স্বামী জানে, তোর ছেলেও জানে। জানিস না শুধু তোরা দুই কুলাঙ্গার ভাইবোন। আর রইল বাকি প্রান্ত। পৃথা আর প্রান্তর যেমন সম্পর্ক, তোপারও তাই। আমি নিজে ওদের বিয়ে দিতে চেয়েছিলাম। জানিস কি বলল? ওরা আলাদা মায়ের পেটে জন্মই নিয়েছে কেবল। কিন্তু ওরা ভাইবোন। রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, আত্মার সম্পর্ক আছে ওদের। আপন ভাইবোনের মতো না রে, ওরা আপনি। তুই বলতো যদি ওদের মধ্যে তোর ধারণা মতো সম্পর্ক থেকেই থাকতো তবে ওরা কেন বিয়ে করলো না? বলতে পারবি? উত্তর আছে তোর কাছে। হাজেরা বেগম অথৈজলের সাথে বেড়াচ্ছেন উত্তরের আশায়। তেমন সুবিধা করতে পারলেন না। তবুও বললেন, তবে প্রান্ত যে ঘন ঘন যেত আমার বাড়ি, সেটা তো কেবল তোপার জন্যই। আয়শা দুঃখের মাঝেও হাসলেন। তোর ছেলে যে ছোট্ট বেলা থেকে পৃথার জন্য পাগল ছিল। কত শত রাত দিন ওরা একসাথে থেকেছে। ওদের কি নোংরা বলেছিস? হাজেরা বেগম করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, ওদের ব্যাপার আলাদা। ও, ওদের ব্যাপার আলাদা, কারণ ওরা তোর আর আমার সন্তান। কিন্তু তোপার তো কেউ নেই, তাই তোপা যাই করুক সেটা নষ্টামি। আর তোর ছেলের জন্য সেটা প্রেম, তাই তো? তোপা কিছু বুঝতে না পেরে ফালফাল করে চেয়ে রইল। হাজেরা বেগম পুনরায় বললেন, এই আন্ধার চেহারা নিয়ে চাঁদের মতো ছেলের মাথা ঘুরাইলি কেমনে তুই? সবই কি শরীরের খেল? আমার সিজান নেহাতি ভালো। ওসবে পাত্তা দেয়নি তাই বেঁচে গেছে। আমার 7 পুরুষের কপাল। তোর মতো কলঙ্কিনীর খপ্পরে আমার সিজানটা পড়ে নাই। তোপা হাত জোর করে অনুরোধের সুরে বলল, মামি দোহাই তোমার, এত নোংরা কথা তুমি উচ্চারণও করো না। আমি কি করেছি সেটা তো একবার বলো, তারপর যা বলার বলো। আমি কিচ্ছু বলবো না। হাজেরা বেগম গা ঝালানো হাসি দিয়ে বললেন, এতক্ষণ বন্ধ ঘরে ওই ছেলের সাথে ফষ্টিনষ্টি করে এখন অবুঝ সাজছিস তুই। চড়িয়ে তোর ভং আমি ছুটিয়ে দেব বেয়াদব। সেদিনও প্রান্তর ঘাড়ে দোষ চাপাতে অজ্ঞান হওয়ার ভান করছিলি। আজ আবার একই কাহিনী করলি। লজ্জা নেই না তোর? আর ওই ছেলেরও বলিহারি। এই নির্লজ্জ, চরিত্রহীন মেয়ের পাল্লায় পড়ল। তাও যদি দেখতে ভালো হইতো। আরও কিছু বলতে চাইছিলেন হাজেরা বেগম। কিন্তু তার আগেই সশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল পলক। পোপার কাছে গিয়ে কান্নারত মুখশ্রী দেখে সিংহের ন্যায় গর্জন করে উঠল। শব্দ শুনে বাড়িতে অবস্থানরত আত্মীয়স্বজন হুড়মুড়িয়ে প্রবেশ করল সেখানে। কেবল বাদ রয়ে গেল সিজান ও মোর্শেদুল হক। তারা বাড়ির বাইরে থাকায় জানতে পারেনি কিছুই। আয়শা সবটা পলকের কাছে শুনে রক্তচক্ষু করে তাকিয়ে বলল, আজ এখানে তৃতীয় কেউ কথা বলবে না। আমি হাজেরার সাথে কথা বলবো। কেউ যেন টুর শব্দটিও না করে। হাজেরার দিকে তাকিয়ে পুনরায় বলল, কি হয়েছে এখন বল আমাকে। কি দেখেছিস? হাজেরা বেগম আয়শার কথায় পাত্তা না দিয়ে পলকের দিকে তাকালো। পলকের দৃষ্টিকে উপেক্ষা করে বলল, বাহ, এলেম আছে তোর। এত বশ করেছিস যে আমাকে চোখ রাঙাচ্ছে। ভালো ভালো, কালে কালে আর কত কি দেখব কে জানে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। আয়শা নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা করলেন। জোরে জোরে শ্বাস ফেললেন। তুই মুর্শেদ ভাইয়ের সাথে একা ঘরে কত শত রাত কাটিয়েছিস হিসেব আছে। হাজেরা স্তব্ধ হয়ে গেলেন বোনের এহেন কথা শুনে। নিচু গলায় বললেন, কি সব বলছিস তুই সবার সামনে? আয়শা হাত উঁচু করে বললেন, আমি যা জানতে চাইছি ঠিকঠাক উত্তর দে,
নয়তো বাকি গালটাতেও আমার হাত পড়ে যাবে। হাজেরা ক্রোধান্বিত হয়ে বললেন, সে আমার স্বামী। আয়েশা উচ্চস্বরে হাসলেন, বললেন, স্বামীর সাথে রাত কাটালে যদি নষ্টা মেয়েমানুষ না হয় তবে স্বামীর সাথে এক ঘরে দিনের বেলায় কিছুক্ষণ থাকলে নষ্টা হলো কি করে? হাজেরা বেগম চমকালেন। ভরা মজলিসে নাক কাটা গেল তার। কিন্তু দোম্বার পাত্রী তিনি নন। কণ্ঠে আবার ধৃতা ফুটিয়ে বললেন, আমাকে জানায় নি বিয়ের কথা। আমি তো এসব ভাবতেই পারি। এতে আমার কি দোষ? আর এ নাহর স্বামী। কিন্তু প্রান্তর সাথে কি ছিল ওর? সেটা তো নষ্টামি ছিল। পলক কিছু বলার জন্য এগিয়ে গেল। আয়শা হাত উঁচু করে থামিয়ে দিলেন। পলক দমে গেল। মুখের উপর কথা বলাটা তার কোনো কালেই পছন্দনীয় ছিল না। সে যদি হয় মায়ের মতো নমনীয়, মমতাময়ী। আয়েশা তাচ্ছিল্য হেসে বললেন, তোকে জানায়নি? তুই কি সত্যিই জানার ভাগীদার? কি করেছিস মেয়েটির জন্য? কিচ্ছু না, উল্টো তার জীবনটা নরক করে দিয়েছিস তোরা। সত্যি সত্যি কি জানার কথা ওর বিয়ে সম্পর্কে? যাকে জানানোর তার অনুমতি নিয়েই বিয়ে হয়েছে। তোর ছেলেটাও কিন্তু সাক্ষী। তোর স্বামী জানে, তোর ছেলেও জানে। জানিস না শুধু তোরা দুই কুলাঙ্গার ভাইবোন। আর রইল বাকি প্রান্ত। পৃথা আর প্রান্তর যেমন সম্পর্ক, তোপারও তাই। আমি নিজে ওদের বিয়ে দিতে চেয়েছিলাম। জানিস কি বলল? ওরা আলাদা মায়ের পেটে জন্মই নিয়েছে কেবল। কিন্তু ওরা ভাইবোন। রক্তের সম্পর্ক নাই থাকতে পারে, আত্মার সম্পর্ক আছে ওদের। আপন ভাইবোনের মতো না রে। ওরা আপনি। তুই বলতো যদি ওদের মধ্যে তোর ধারণা মতো সম্পর্ক থেকেই থাকতো তবে ওরা কেন বিয়ে করলো না? বলতে পারবি? উত্তর আছে তোর কাছে। হাজেরা বেগম অথৈজলের সাথে বেড়াচ্ছেন উত্তরের আশায়। তেমন সুবিধা করতে পারলেন না। তবুও বললেন, তবে প্রান্ত যে ঘন ঘন যেত আমার বাড়ি, সেটা তো কেবল তোপার জন্যই। আয়শা দুঃখের মাঝেও হাসলেন। তোর ছেলে যে ছোট্ট বেলা থেকে পৃথার জন্য পাগল ছিল। কত শত রাত দিন ওরা একসাথে থেকেছে। ওদের কি নোংরা বলেছিস? হাজেরা বেগম করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, ওদের ব্যাপার আলাদা। ও, ওদের ব্যাপার আলাদা, কারণ ওরা তোর আর আমার সন্তান। কিন্তু তোপার তো কেউ নেই, তাই তোপা যাই করুক সেটা নষ্টামি। আর তোর ছেলের জন্য সেটা প্রেম, তাই তো? হাজেরা বেগম মিনিট খানেক ভেবে বললেন, আমি মানছি প্রান্ত নির্দোষ। কিন্তু সেদিন কেউ তো ছিল তোপার সাথে। কারোর সাথে তো নোংরা কাজ ঠিকই করছিল ও। সেটা কে ছিল? আর প্রান্তই বা কিভাবে গেল ওখানে? নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না। আয়েশা চোখ মুখ শক্ত করে বললেন, তোপাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল হাজেরা। হাজেরা বেগম চমকালেন। এরকম ঘটনা কে করতে পারে ভাবতে গিয়ে তার মাথা শূন্য শূন্য লাগছে। কোনোমতে বললেন, কে ছিল সে? আয়েশা মিনিট খানেক মৌন থেকে বললেন, সইতে পারবি তো? হাজেরা বেগম দমে গেলেন। থরথর করে কাঁপতে লাগলো শরীর। সোফায় বসে ভাবতে শুরু করলেন তোপার ওই বাড়িতে আসার পরের একের পর এক ঘটনা। এক জায়গায় গিয়ে আটকে গেল তার ভাবনাগুলো। ব্যাড টাচ। টনক নরল হাজেরা বেগমের। অনবরত কানের ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করলো শব্দ দুটো। কাঁপা কাঁপা গলায় শুধালেন, কে? আয়শা রুদ্ধ কণ্ঠে বললেন, তুই যাকে ভাবছিস, তোর আদরের ভাই, দুধকলা দিয়ে পোষা কালসাপ। হাজেরা বেগম স্তব্ধ হয়ে গেছেন। নিজের কানকে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যার জন্য, যার কথা শুনে তোপার সাথে এত জঘন্য ব্যবহার করেছে সে আজ অপরাধী। ঘৃণ্য অপরাধী। আদৌ এই অপরাধের কোনো ক্ষমা হয় কিনা জানা নেই তার। দ্বিতীয়বারের মতো তাজমহলে এসেছে তোপা। বাগানের মাঝ বরাবর রাস্তায় দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল সে। বাড়ির মানুষের মতো পরিবেশটাও শান্ত, মায়াময়। অবশ্য তোপা চিনেই কেবল পায়েলকে। সেটাও আবার একবার কথা হয়েছে। তবুও যেন মানুষটার উত্তম ব্যবহারের রেশ রয়ে গেছে তোপার মনে। সেদিনের মতো আজও দরজার ওপারে হাস্যোজ্জ্বল মুখটাই দেখতে পেল তোপা। বিনিময়ে তোপার মুখটাও হাসিতে ভরে গেল। তথাকথিত ভাবেই তোপা প্রবেশাধিকার পেল। ড্রয়িং রুমে বসে সুখ দুঃখের আলাপ সেরে নিলেন দুজনে। পায়েল খানিকক্ষণ তোপার দিকে তাকিয়ে থেকে পরন্ত বিকেলের নরম আলোর মতো কোমল গলায় বললেন, তোমাকে অন্য রকম লাগছে আজ। কেন বলো তো? তোপা বুঝতে পারল না এমন প্রশ্নের কারণ। উত্তর কি হতে পারে সেটাও জানা নেই তার। তাই প্রশ্নর সূচক চাহনিতে তাকালো। বলল, কি রকম লাগছে আন্টি? পায়েল তাজওয়ার স্থির দৃষ্টিতে তাকালেন তোপার দিকে। মিনিট খানেক তাকিয়ে রইলেন। তারপর খুঁজে পেলেন কাঙ্ক্ষিত প্রশ্ন। চোখ ছোট ছোট করে বললেন, বিয়ে করেছ? তোপা এহেন প্রশ্নে চমকে উঠল। লজ্জাও পেল একটুখানি।
মনে মনে ভাবল, চেহারায় কি কাবিননামার ফটোকপি দেখা যাচ্ছে নাকি। আশ্চর্য, কিন্তু মুখে বলল, বুঝলেন কি করে? পায়েল মুচকি হেসে বললেন, তোমার মুখ দেখে মনে হলো হয়তোবা নাকফুলটার জন্য। তোপা ঈষৎ লজ্জা পেল। পর মুহূর্তেই মনে পড়ল পলকের পাগলামির কথা। লজ্জায় মাথা নিচু করে হাসল সে। পায়েল অবাক হয়ে চেয়ে রইল। বলল, এমা তুমি তো ব্লাশ করছো। লাভ ম্যারেজ নাকি? বর খুব ভালোবাসে। তোপা লজ্জায় মরে যায় যায় অবস্থা। মুখে কোনো শব্দ করছে না দেখে পায়েল পুনরায় বলল, আমাকে মা ভেবে বলতেই পারো। আমি তো তোমাকে মেয়েই ভাবি। দেখ না, জোর করে বসিয়ে রেখে কথা বলি। তুমি হয়তো বিরক্ত হও এটা ভেবে যে মহিলার কোনো কাজ নেই, খালি আজাইরা বকবক করে। তোপা মুখ তুলে তাকালো, তাড়াহুড়ো করে বলল, এরকম কিছু না আন্টি, আমারও আপনার সাথে গল্প করতে ভালো লাগে। সেজন্যই তো আজও আমি কেক ডেলিভারি দিতে এসেছি। ডেলিভারি বয় ছিল তবুও আসল উদ্দেশ্য তো আপনার সান্নিধ্য পাওয়া। পায়েল তাজওয়ার মুচকি হাসলেন। তোপা পুনরায় বলল, লাভ ম্যারেজ আন্টি, তবে আমি এখনো জানি না ভালোবাসি কি না। তবে তাকে হারালে বোধহয় আর বাঁচব না। ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সে আমার জীবনের সাথে। নিঃসঙ্গ জীবনের সেই একমাত্র আঁকড়ে ধরার মতো মানুষ। এটাকে ভালোবাসা বলে কিনা জানি না, তবে সে ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে। তাই তো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করে নিয়েছে। পায়েল তাজওয়ার ভাবুক হয়ে বললেন, প্রকৃতির বিরুদ্ধে বলছো কেন? তোপা মৃদু হেসে বলল, আমার গায়ের রং দেখেছেন তো, কালো। লোকের কাছে এটা বিতিকিচ্ছিরি, কিন্তু সে চাঁদের মতো। আমি অমাবস্যা হলে সে পূর্ণিমা। এটা প্রকৃতির বিরুদ্ধে নয়। তুমি শ্যামা, মায়াবতী। তুমি জানো তোমার মুখের আদল কতটা মায়া দিয়ে গড়া। কেবল গায়ের রং দিয়ে মানুষ বিচার করতে নেই মা। মানুষের প্রকৃত সৌন্দর্য তার মনের। আমি তোমাকে যতটুকু চিনেছি তুমি সেদিকে থেকে সবার চেয়ে এগিয়ে। তাহলে কি বলবে? জানি না সেই সৌভাগ্যবানকে যে তোমাকে পেয়েছে। তবে আমার আফসোস হচ্ছে জানো, কেন আরও আগে আমাদের পরিচয় হলো না। গোপা অবাক হয়ে চেয়ে রইল। এমনও মানুষ হয়? পায়েল পুনরায় বললেন, বিয়ে তো হয়ে গেছে, চেষ্টা করবে স্বামীকে ভালোবাসতে। তারা তো কেবল ভালোবাসারই আশা করে। তুমি বললে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে, তার মানে মারাত্মকভাবে ভালোবাসে তোমাকে। তোমারও উচিত তার প্রাপ্য ভালোবাসাটুকু তাকে প্রদান করা। কার্পণ্য করো না কেমন। গোপাল লাজুক হেসে মাথা নাড়ালো। পায়েল তাজওয়ার ও মৃদু হাসলেন। বললেন, তাকে একবার নিয়ে এসো এখানে, দেখে চোখ জুড়াবো। গোপা মাথা দুলিয়ে সাইজ জানালো। মনে মনে বলল, আপনি যদি পুরোটা জানতে পারতেন তবে বুঝতে পারতেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কথা কেন বলেছি। কিন্তু আফসোস বলতে পারলাম না আমি। জানলে হয়তো তার প্রতি শ্রদ্ধাবোধ আরও বেড়ে যেত। অফিসে বসে ধ্যানমগ্ন হয়ে ল্যাপটপে চোখ বুলাচ্ছিল পলক। কিছু সমস্যার সমাধান করার প্রয়াস চালাচ্ছিল সে। হঠাৎ মনোযোগ বিঘ্ন ঘটে ফোনের শব্দে। স্ক্রিনে সজলের নাম্বার দেখে মুহূর্তেই মেজাজটা বিগড়ে যায় তার। কিছু উচ্চ বাক্য শুনিয়ে দেওয়ার অদম্য ইচ্ছে নিয়ে মোবাইল স্ক্রিনে স্লাইড করে কানে তুলে নিল সে। কিন্তু মুখে শব্দ বের করার আগেই সজল হন্তদন্ত হয়ে বলল, ভাই, ভাবি কোথায়? পলক ভ্রু কুঁচকে ফেলল। সিরিয়াসলি ভাবির খবর নিতে নাম্বারটা অফিস টাইমে কল দিয়েছে। পরক্ষণেই কিঞ্চিত উত্তেজিত শোনা গেল সজলের কণ্ঠ। ভাই, ভাবি কোথায়? ভার্সিটিতে আসেনি তো? পলক চমকাল। কি হয়েছে ভার্সিটিতে? উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে ভার্সিটিতে? বলেই ঘড়ির দিকে তাকালো। পুনরায় বলল, পোপা ভার্সিটিতেই আছে এখনো। কি হয়েছে বলবি তো? ঝামেলা হইয়া গেছে ভাই, আততায়ীরা হামলা করেছে। টিভিতে দেখাচ্ছে। পলক রিমোট হাতে নিতে নিতে বলল, তুই কোথায়? সজল ব্যথিত গলায় বলল, আমি আটকে গেছি ভাই, ক্যান্টিনের দরজা বন্ধ কইরা আটকাইয়া দিচ্ছে হারামজাদারা। পলক ফোন কেটে দ্রুত তোপাকে কল দিল। দুবার বেজে কেটে গেল। এর মধ্যে টিভি স্ক্রিনে ভার্সিটির ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করে নিয়েছে সে। কল করতে করতেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। চতুর্থবারে কল ধরল তোপা। শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ বলুন। পলক তোপার কণ্ঠ শুনে খানিকটা স্বস্তি পেল। বলল, তুমি কোথায়? তোপা নিজেকে শান্ত রেখেই বলল, ক্লাসে। কেন, কি হয়েছে? পলক চমকে উঠল তোপার অবস্থান ভার্সিটিতে শুনে। তীব্র অধিকার বোধ নিয়ে বলল, যেখানে আছো ওখানেই থাকবে, খবরদার বের হবে না। আমি এক্ষুনি আসছি। তোপা কেঁপে উঠল। এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত রাখার প্রচেষ্টা মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে পড়ল ভূপৃষ্ঠে। উত্তেজিত গলায় বলল, আপনি আসবেন না, এখানের অবস্থা ভালো না।
আসবেন না আপনি, দোহাই আপনার। পুরো কথা শেষ করার আগে পলক গম্ভীর কণ্ঠে বলল, আমি আসছি। স্তব্ধ হয়ে গেল তোপা। হাত পা ক্রমশ কাঁপতে শুরু করেছে তার। সে তো দিব্যি সুস্থ স্বাভাবিক আছে, নিরাপদে আছে, কিন্তু পলক তো ঝামেলা হওয়া জায়গা পেরিয়ে আসবে। যদি কিছু হয়ে যায়। তোপা স্থির থাকতে পারল না। নিষেধ সত্ত্বেও বেরিয়ে এলো দ্রুত পায়ে। ছয়তলা থেকে লিফটের অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে ক্রমশ এগিয়ে গেল মাঠের দিকে। পলক দিকবিদিক শূন্য হয়ে কেবল ভার্সিটির দিকেই চালনা করছে নিজের শখের বাইকের চাকা। সর্বোচ্চ গতিতে ছুটে চলেছে নিজ গন্তব্যে। জানা নেই কি আছে ভবিতব্যে।